অন্যদিকে রুদ্ধ, যাকে সে ভালো না বাসলেও তার মনে সুপ্ত বাসনা জন্ম দিয়েছে, যা স্পষ্টত যে সেও রুদ্ধকে ভালোবাসতে শুরু করেছে। এই মহাবিপদে তারা তিনজনেই আবদ্ধ। সে চায় না যে তাদের কিছু হোক, এমন হাজারো দুশ্চিন্তা তার মাথায় দলা পাকাচ্ছে। এসব ভাবতে ভাবতে সেও চলে গেল নিজেদের রুমে, আর মনে মনে বিড়বিড়িয়ে বলে উঠল, সবাই সবটাই করুক, আমিও কিন্তু এর শেষ দেখেই তবে ছাড়বো। আর এই লিসা মেয়েটাকে আমার কাছে একদমই সুবিধা লাগছে না। না লাগছে এই মেয়ের কাণ্ডহীন কাজগুলো। এরই মাঝে নিশ্চয়ই কোনো গণ্ডগোল তো আছে, বের করার প্রয়োজন এই রহস্য। যাই হোক, শেষটা যেন ভালোই হয়। গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম। বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রাম না দেখলে বোঝা এত সহজ নয়। যেদিকে দু চোখ যায় সেদিকেই খালি সবুজের সমারোহ। গ্রামের সবুজ প্রকৃতি, আঁকাবাঁকা মেঠো পথ, ধান ক্ষেতের ওপর সবুজাভ হলুদের সমারোহ, প্রতি বাড়ি মনোমুগ্ধকর প্রকৃতি প্রেমীদের কাছে। গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিক যে কত শত কাব্য রচনা করেছেন তার কোনো ইয়ত্তা নেই। গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে কবিতার পাতায় পাতায়, গানের প্রতিটি লাইনে লাইনে। তাই তো কবির সুরে বলা হয়, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আর সবুজের ছায়ায় ঘেরা গ্রামের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। গ্রামের বিশাল বিস্তীর্ণ মাঠ, সেই সাথে বেয়ে চলা আঁকাবাঁকা পথ যদি জানান দেয় প্রকৃতির বয়ে চলে তা নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে। গ্রামের সৌন্দর্য কখনোই ইট কাঠে তৈরি দালানের শহরে পাওয়া সম্ভব নয়। তাই তো শহরের মানুষ খানিকটা অবসরে নারীর টানে ছুটে আসে তারই জন্মস্থল প্রকৃতিতে ঘেরা এই গ্রামে। প্রতিটি ঋতুর জন্য থাকে ভিন্ন ভিন্ন ধরনের আচার এবং অনুষ্ঠান। প্রতিটি ঋতু তাই আপন মহিমায় ভিন্ন ভিন্ন সৌন্দর্যের উৎস নিয়ে হাজির হয় গ্রামে। গ্রীষ্মকালে নানা ধরনের ফলের বাহার, শীতকালের খেজুরের রসের হিড়িক, বর্ষাকালে নানান ধরনের মাছ ধরার হিড়িক, শরতের শুভ্র কাশফুল প্রতিদিন হয়ে ওঠে গ্রামীণ উৎসব পার্বণময়। গ্রামে হয়তো শহরের মতন অতটা সুযোগ কিংবা সুবিধা নেই, কিন্তু রয়েছে অপরূপ শান্তি এবং অপার প্রকৃতির সমারোহ। বিচিত্রাপুরের প্রকৃতিতেও এই ধরনের আমেজ বর্তমানে বিরাজমান। এইখানকার আবহাওয়াও যেন বিচিত্রাপুরের মতন সম্পূর্ণ বিচিত্র, বেশ মনোরম আর মনোজোড়ানো। রুদ্ধরাও বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছে এই গ্রামে। অনিমা তন্নিরও বেশ ভালো লাগছে এই সবুজের সমারোহ প্রকৃতি। অবাক নয়নে তাকিয়ে রইল প্রকৃতির। অহন রুদ্ধ তাদের প্রিয়সীদের অবাক চাহনির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তাদের পরিলক্ষণ করছে। রুদ্ধদের সকলের সম্ভিত ফিরল গ্রাম্য কিছু লোকেদের কোলাহলে, যেটা তাদের জন্যই হয়েছে মনে হলো রুদ্ধের। সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল, সাথে অহন অনিমা তন্নিও নেমে পড়ল। একজন 40 বয়সী লোক এলো রুদ্ধের কাছে। রুদ্ধের মানুষটাকে বেশ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছে বলে মনে হচ্ছে তাকে। লোকটা রুদ্ধের কাছে এসে জিজ্ঞেস করলো, তোমরা কি শহর থেকে এসেছো বাবারা? তোমাদের দেখে তো এমনই মনে হচ্ছে। রুদ্ধ তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিল, জি, আসলে আমরা শহর থেকে এসেছি। আসলে বিচিত্রপুরের নাম অনেক শুনেছি, তাই তো এখানে আসা, এখানকার পরিবেশের সাথে পরিচিত হতেই আসা। লোকটাকে শিক্ষিত মনে হচ্ছে ওদের সকলের। লোকটা যেন এবার বেশ খুশি হলো মনে হয়। আচ্ছা বেশ, তোমরা তাহলে গ্রামে যেতে পারো। আর একটা কথা, তোমাদের কি এখানে চেনা জানা কেউ আছে যাদের কাছে তোমরা থাকবে? না, তবে আফাস শাহরিয়ারের নাম শুনেছি। যিনি এই বিচিত্রপুরের জমিদার, বর্তমানেও তিনি এখানকার জমিদারই আছেন। তারা নাকি বেশ আত্মীয় পরায়ণ। যদি তাদের বাড়িটা দেখিয়ে দিতেন। ও বুঝেছি, ভাইজানের নাম বলতেছো? আমি ফারহাদ শাহরিয়ার, ওনার ছোট ভাইপো। এবার আর চিন্তা অসুবিধা হলো না রুদ্ধের। সে বাবার পারিবারিক ফটোগ্রাফে এনাকে দেখেছিল। এই লোকটাই তার বাবার চাচাতো ভাই, মানে রুদ্ধের ছোট চাচু। এই লোকটা, রুদ্ধের মনটা আনন্দে ভরে উঠল। যে সব সময় তার বাবা ফরদিন শাহরিয়ারের আদরের ছিল, সেই ব্যক্তিটি আজ তাদের সামনে, যাকে বাঁচাতেই আজ ফরদিন শাহরিয়ার তাদের ছেড়ে অনেক দূরে। রুদ্ধের ধ্যান ভাঙল লোকটির কথায়। বেশ, চলো তাহলে।
বড় বাবাও তোমাদের দেখলে খুশি হবেন। বেশ ভালো মনের মানুষ আমার বড় বাবা। বলেই সামনের লোকদের তাদের স্থানীয় ভাষায় কি যেন বলল। সকলে আস্তে আস্তে সরে গেল সামনে থেকে, আর তাদের যাওয়ার পথ করে দিয়ে যে যার কাজে চলে গেল। আর ফারহাদ শাহরিয়ার নামের লোকটি সহ সকলে আবারও গাড়িতে চড়ে বসলো। তাদের সাথে করে গাড়ি নিয়ে এগিয়ে চলল শাহরিয়ার প্যালেস এর উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর তাদের গাড়ি এসে পৌঁছালো শাহরিয়ার প্যালেসের সামনে। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল বাড়িটার দিকে। রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় এটা। পুরনো হলেও বেশ সুন্দর আর রাজকীয় ভাবটাই রয়ে গেছে এই বাড়ির। রুদ্ধের ছোট চাচা বলে উঠল, তোমরা কিছুক্ষণ দাঁড়াও, আমি আসছি ভিতর থেকে। কিছু মনে করো না বাবারা। অহরও নেই ধীরায় উত্তর দিল, সমস্যা নেই আঙ্কেল, আপনি যেতে পারেন, ততক্ষণে আমরা এখানে আছি। আচ্ছা তাহলে। বলে উনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন। আর এইদিকে রুদ্ধ অহনকে চোখের ইশারায় কিছু একটা বললে অহন আশ্বস্ত করল সব ঠিক হয়ে যাবে। তখন থেকেই কেউ কোনো কথা বলেনি। রুদ্ধের ছোট চাচ্চু বললেও সকলে শুধু হা হো আর কিছু টুকিটাকি উত্তর দিয়েছিল। অহন রুদ্ধের কাছে এসে চুপি চুপি বলল, দোস্ত, কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে, আর যেন ভুল না হয়, তাহলে সবটাই গঙ্গার জলে, বুঝেছিস? ইয়েস, আই ক্যান। তবে তোরা একটু সাবধানে থাকবি। মানে তন্নির সাথে বেশি রোম্যান্স করতে যাস না আবার। যদি ওরা দেখে তাহলে তোদের ধরে এখানেই বিয়ে দিয়ে দিবে। আরে নো প্রবলেম, সেটাই তো চাইছি ভাই। সেটা হলে তো ভালোই হয়, একেবারে শ্বশুরবাড়িতে বাচ্চা পাওয়ার খবর নিয়ে যাব। বলেই রুদ্ধকে চোখ মেরে দিল অহন। বেচারি তন্নিও লজ্জায় মাথা নিচু করে রইল, যেন সুযোগ পেলেই মাটিতে গর্ত করে লুকিয়ে পড়বে এমন অবস্থা। আর অনিমা সুযোগ পেয়ে আরও লজ্জা দিচ্ছে তন্নিকে। রুদ্ধ হাসতে হাসতে জবাব দিল, আমি ওরে বাবাকে যেন সুখবর দিতে পারি একেবারে এখান থেকে বিয়ে করে নিয়ে গিয়ে। রুদ্ধের কথায় যেন বাজ পড়ল অনিমার। কিসের সুখবর ভাইয়া? দাঁতে দাঁত চেপে বলে উঠল অনিমা, আমার বাবা হওয়ার। দেখি গ্রামে কোনো সুন্দরী মেয়ে পাই কিনা, তাহলে একেবারে বিয়ে করে বাবা হওয়ার সুখবরটা বাবাইকে দেব। দাঁত কেলিয়ে বলে উঠল রুদ্ধ। এবার যেন হঠাৎ মাথায় যেন আগুন ধরে গেল অনিমার। যেন মুহূর্তেই হিতাহিত জ্ঞান লোপ পেল তার। সে এসে তার ভাইয়ার সামনে রুদ্ধের কলার চেপে ধরে বলে উঠল, আমাকে ছেড়ে অন্য মায়াকে বিয়ে করার কথা মাথায় আনছোস বেটা খাটাস। তুই শুধু আমার, এই অনিমার অনিরুদ্ধ। রুদ্ধরা যেন অবাকের শেষ পর্যায়ে। অনিমা এমন বিহেভ যেন রুদ্ধের হজম হচ্ছে না। অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, মাই গড, মিস অনিমা মেহরুবা, আপনি কি বললেন? সম্বিত ফিরে এলো অনিমার। কি বলল সে কিছুক্ষণ আগে? লজ্জায় নিজেই নিজের মাথায় চাপড় দিল। দ্রুত বিয়ে করবে, এতে নিজের কেন এত রাগ হচ্ছে সেটাই বুঝতে পারছে না অনিমা। দ্রুত কলার ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল অনিমা। সবাই যেন আজ নতুন অনিমাকে দেখছে। অহন মনে মনে খুশি হলো, অবশেষে তার বোনও তার প্রাপ্ত মানুষটির দিকেই এগুচ্ছে। সকলের ভাবনার মাঝে আগমন ঘটল রুদ্ধের ছোট্ট চাচা আর একজন ষষ্ঠার্ধ বয়স্ক মানুষের। পেছনে আরও কয়েকজন মহিলা। সকলকে চিনতে একটু কষ্ট হলেও ষষ্ঠার্ধ বয়স্ক ব্যক্তিটিকে চিনতে অসুবিধে হলো না রুদ্ধের। এই সেই কাঙ্ক্ষিত মানুষটি অস্ফুট স্বরে বলে উঠল, দাদুই? তোমরা নিশ্চয় শহর থেকে এসেছো এখানে? কথাটা বলতে বলতে এগিয়ে আসলেন রুদ্ধের দাদুই আফওয়াজ শাহরিয়ার। তা দেখে রুদ্ধ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল, হ্যাঁ, আসলে আমরা শহর থেকে এখানে এলাম। আর রুদ্ধের কথায় মাঝেই বাদ সাধলেন তিনি। দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, এসেছো ভালো কথা, তা হঠাৎ এখানে আসার কারণ? তাও শীতের মৌসুমে? এই মৌসুমে কখনো এখানে কেউ আসে না তেমন। পাশ থেকে অহন বলে উঠল, আপনি আমাদের দাদুর মতোই, তাই আপনাকে দাদু বলেই ডাকছি। আসলে দাদু, এখানে আমরা ঘুরতে এসেছি। কখনো আমাদের শীতের মৌসুমে কুয়াশাচ্ছন্ন গ্রামের দেখা হয়নি, তো তাই দেখতে এলাম কুয়াশায় ঘেরা গ্রামের দৃশ্য দেখতে কেমন লাগে, আর সেটা উপভোগ করার জন্য এখানে আসা মূলত। যদি আপনাদের অসুবিধা হয় তো আমরা... বলে রুদ্ধের দিকে এক পলক তাকালো অহন। আচ্ছা বেশ, দাদু বলেই ডাকো। আর তোমরা এখানে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, বরং আমরা খুশি হব। যদি তোমরা এখানকার শীত সহ্য করতে পারো তাহলে নিশ্চিন্তে এখানে পুরো মৌসুমটা কাটিয়ে তবেই যেতে পারবে, কারণ এই বিচিত্রাপুরের শীতের মৌসুম বেশ প্রকট।
যার দরুন এখানে তেমন অতিথিদের আসা হয় না। তোমরা চাইলে এখানে পুরো মৌসুম জুড়েই থাকতে পারো, এতে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ দাদু, তবে আমরা পর্যাপ্ত কাপড়ও এনেছি, এখানে থাকতে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। বেশ, তাহলে এসো ভিতরে তোমরা। বলে বাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি, আর চাকরদের ফরমাইশ করতে লাগলেন রুদ্ধদের সাহায্য করতে আর তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। কাজের লোকগুলো রুদ্ধের লাগেজগুলো নিয়ে তাদের বাড়ির দিকে নিয়ে চলল। তারপরে বাড়ির বড় ফটক পেরিয়ে সকলের বাড়ির ভেতরে প্রবেশ করলো। এই যেন একটার ভেতর আর একটা বাড়ি সম্মিলন এখানে। সকলে বেশ অবাক হয়ে চারিদিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সবুজের সমারোহ তাও বাড়ির ভেতরে। সকলে চলে এলো বিশাল রাজপ্রাসাদ তুল্য বাড়িটার একদম ভিতরে। রুদ্ধ অহনদের বাড়ি এই বাড়ির তুলনায় কিছুই নয়। চাকরগুলো তাদের রুম দেখিয়ে দিল। অহন, রুদ্ধ তারা এক একজন এক এক রুমে, আর অনিমা তন্নি দুজনেই এক রুমে। তারাও যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সবশেষে তাদের খাবারের জন্য নিচে ডাকা হলো। সবাই নিচে নেমে দেখতে পেল হরেক রকম পিঠাপুলির সমাহার ডাইনিং টেবিলটাতে। রুদ্ধের দাদুই তাদের আসতে দেখে টেবিলে বসার জন্য বলল। তারাও বসলো, সাথে জোর করে আফাস শাহরিয়ার মানে রুদ্ধের দাদুইকে বসিয়ে দিল। তার হাজারো বাহানা শুনলেও না তারা। আড়ালে দাঁড়িয়ে তাহমিদা খাতুন মানে রুদ্ধের দিদুন মুচকি হাসি দিয়ে মনে মনে বলে উঠলেন, যাক, ফারদু ছেলেটা অবশেষে এলো দেখি। ওই পারবে তার দাদুর সব ভুল ভেঙে মন থেকে সব মুছে সঠিক দিকে ফিরিয়ে আনতে। দোয়া করি দাদু ভাই, সফল হ তুই। আমি তো মা, আমি জানি আমার ফারুদটা সেদিন কিছুই করেনি, তাকে ফাঁসিয়েছিল সেই নং পোষকের দল। এবার সব কটাই শাস্তি পাবে। তুই দিবি তাদের শাস্তি দাদু ভাই, আমি সেটা মনে প্রাণে বিশ্বাসও করি। আমি এও জানি আমার ফারদুই তোকে এখানে সকল সমস্যার সমাধানের জন্যই পাঠিয়েছে। তুই পারবি শাহরিয়ার প্যালেসে সেই আগের উচ্ছ্বাসটা ফিরিয়ে দিতে। বলে আঁচল দিয়ে চোখের জলগুলো মুছে নিলেন। সবাই খুব আয়েশ করে নাস্তা সেরে নিল। এরপরে আফাস শাহরিয়ার রুদ্ধের নিয়ে বারান্দায় বসলেন। তাদের বসতে বললেন তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করবেন বলে। তা তোমরা কি ভাই বোন, মানে সবাই কি ভাই বোন? সবাই ভাই বোন কিনা জানতে চেয়ে যেন রুদ্ধদের অস্বস্তিকর অবস্থায় ফেললেন আফাজ শাহরিয়ার। রুদ্ধ কাচুমাচু হয়ে উত্তর দিল, না দাদুই, অহন মেহবুব আর অনিমা মেহরুবা এরা দুজনেই আপন ভাই বোন। আর অহনের বোন মানেই তো আমার বোন। অনিমার পাশের জন হলো গিয়ে তন্নি, মানে অনিমা ইনকিয়াত তন্নি, মানে অনিমার হবু ভাবি, সাথে অনিমার মামাতো বোনও সে। আর আমি রুদ্ধ শাহ আহমেদ, মানে অহনের বন্ধু, ভাই, বেস্ট ফ্রেন্ড, যা ভাববেন আর কি। এদিকে অনিমা মনে মনে ভীষণ খেপেছে রুদ্ধের ওপর। রাগে দুঃখে অনিমা মনে মনে বিড়বিড় করছে, আমি আপনার বোন লাগি তাই না? কোন জন্মের বোন? হ্যাঁ, আপনার কোন মা আমাকে জন্ম দিল শুনি? বোন বললেন তো আমায়? দেখেন আমি কি করি আপনাকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বোন বলার শাস্তি হরে হরে টের পাবেন আপনি, মিস্টার অসভ্য। বলে হাত ঝোড়া মুষ্টিবদ্ধ করে নিল। পারলে এখনই আস্ত গিলে ফেলবে এই অবস্থা অনিমার। তন্নি মুখ টিপে হেসে চলেছে অনিমার কাণ্ড দেখে। তার ভাবনার মাঝেই রুদ্ধের দাদুই বলে উঠল, বেশ ভালো লাগলো পরিচিত হয়ে। আর যাও, ফাহাদের ছেলে মেয়েদের সাথে যাও, ঘুরে দেখে এসো আমাদের গ্রামের দিকটা। আর আমার ছোট ভাইয়ের ছেলে ফাহাদ, ওরই ছেলে মেয়ে ওরা। নাম রোদ শাহরিয়ার আর তুলসা শাহরিয়ার। আর কোনো ছেলেই নেই আমাদের পরিবারে, তবে আমার ছেলেও। বলে থেমে গেলেন উনি। তার অর্ধেক কথাই থেমে যেতে দেখে রুদ্ধ এবার অন্য চাল দিল, আপনার ছেলে নেই? মানে আপনার ভাইয়ের সন্তান আছে কিন্তু আপনার সন্তান? ছিল এক সময়, কিন্তু আজ সে আর আমি বহু দূরে। বিরাট দূরত্ব আমাদের মাঝে। যেমন এক তারকা থেকে অন্য তারকার দূরত্ব ঠিক তারই সমান। কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে সে আজ আমায় ছেড়ে বহু দূরে। বলে চোখ মুছতে মুছতে উঠে চলে গেলেন ওনার রুমে। মন খারাপ হয়ে গেল সকলের। রুদ্ধ মনে মনে বলছে, বহু দূরে নয় দাদুই, তোমার কাছে আছে বাবাই। খুব শীঘ্রই এই দূরত্ব শেষ হয়ে বাবা ছেলে এক হবেই। ভালোবাসায় ভরপুর হয়ে থাকবে শাহরিয়ার প্যালেস, ইনশাল্লাহ। বলে দীর্ঘশ্বাস ফেলল সে।
বিচিত্রপুরে বেশ কয়েকটা দিন আনন্দের সাথে কেটে গেল সকলের। আর এই কদিনেই আফাস শাহরিয়ারের একদম কাছের কেউ হয়ে গেছে রুদ্ধ। তার সাথে একদম বন্ধুর মতন সম্পর্ক তৈরি হলো রুদ্ধের। নিজের জীবনের সকল কিছুই তিনি এখন রুদ্ধের সাথেই শেয়ার করেন। তাছাড়া তার চাচা চাচি, চাচাতো ভাই বোন সহ সকলের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু সম্পর্কের অবনতি হচ্ছে অনিমার সাথে। সে রুদ্ধকে একদম কাছে ঘেঁষতেই দেয় না। বেচারা রুদ্ধও আছে বেশ দুঃখে। এই নিয়ে তার দুঃখের শেষ নেই। অসহায় হয়ে বারংবার অহনের কাছে গেলেও শেষমেশ একই দুঃখ নিয়েই ফিরতে হয় তাকে। কেননা অনিমার মতন তন্নিও এখন সেই হারে অহনকে ইগনোর করছে। খালি কথায় কথায় ভাইয়া ভাইয়া বলে মাথা কাটছে। তাদের কাণ্ড দেখে তুষার রোদ হাসতে হাসতে শেষ। কিন্তু তার মাঝেও এবার আসল কাজটা করা এখনও বাকি রুদ্ধদের, যেই কারণে এখানে আসা তাদের। কেননা শীতও প্রায় শেষের পথে এখন, আর কাজটাও শীতের শেষ হওয়ার আগেই করতে হবে। আর সেই কাজ হলো সব কিছুর রহস্য উন্মোচন করা। কেন তার বাবা আজ সকলের চোখে এতটা খারাপ হলো, সে তার প্রথম ধাপ হিসাবে তার চাচাকেই মাফ করলো। তার চাচা ফাহাদ শাহরিয়ারি হয়তো তাকে এই সম্পর্কে বেশ কিছু ধারণা দিবে বলে মনে হচ্ছে অহনের। অহন বলে উঠল, রুদ্র, আমার কি মনে হয় জানিস, ফাহাদ আঙ্কেল তোকে অনেক তথ্য দিতে পারবে। তুই একবার ওনার সাথে কথা বলে দেখ। আই থিঙ্ক হি উইল হেল্প ইউ। ভয় লাগছে, যদি জিজ্ঞেস করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আর বাবাইকে দেয়া কথা আমার আর রাখা হবে না। বলে বেশ কিছুক্ষণ পিন পিন নীরবতা বিরাজ করছে সেই রুমে। হঠাৎ রুদ্ধ বলে উঠল, আচ্ছা চল, ভয় করলে হবে না। আমাদের এখনই সময় চাচুর কাছ থেকে সত্যিটা জেনে নেওয়া, নাহলে সময় গড়িয়ে যাওয়ার পরেই আর কিছুই হবে না। বলে রুদ্ধ এক পলক অহনের দিকে তাকালো। সে নিশ্চুপ ভঙ্গিমায় বসে আছে। সে জোর করে অহনকে উঠালো। তারপরে দুইজনেই ফাহাদ শাহরিয়ারের রুমের দিকে রওনা হলো। কিন্তু রুম থেকে বেরোতেই তাদের সামনেই বাধা হয়ে দাঁড়ালেন রুদ্ধের দিদুন তাহমিদা খাতুন। তিনি চারিদিকে একবার চোখ বুলিয়ে ইশারায় তাদের নির্দেশ দিলেন সদর দরজার বাইরে যে ঘরটা আছে সেখানে অপেক্ষা করতে। তারাও সেই কথা মতো সেখানে গিয়ে তাহমিদা খাতুনের জন্য অপেক্ষারত রইল। ঘণ্টাখানেক পর তিনি চোরের মতন করে ঢুকে ভেতর থেকে দরজাটা আটকে দিলেন। বেশ অবাকও হলো রুদ্ধরা তার এমন আচরণে। কেন তিনি হঠাৎ তাদের এখানে নিয়ে এলেন? কিন্তু তাদের ভাবনার মাঝেই তিনি বলে উঠলেন, রুদ্ধ দাদু ভাই, আমি জানি তুই আমার ছেলে ফারদিনের ছেলে। এটাও জানি তুই এখানে কেন এসেছিস। চমকে উঠল রুদ্ধ, সাথে অহনও। তারা আপন মনে ভাবছে তাহলে কি সবটাই শেষ হতে চলল। কিন্তু তাদের অবাক করে দিয়ে তিনি বলে উঠলেন, জানিস দাদু ভাই, আমি তো মা, আমি ঠিকই ধরতে পেরেছিলাম যে আমার ছেলে কিছুই করেনি। কিন্তু তোর দাদুই যে রাগ, তার কাছে আমি কিছুই বলতে পারলাম না। আমার ছেলেটার কোনো দোষ ছিল না। ওই মানুষটি সব কিছু করেছে। সে আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। সম্পত্তির লোভে পড়ে সে সব করেছে। তার মানে তুমি সব জানো দিদুন, কিন্তু দাদুইকে এসব বললে না কেন? আমি সব জানি না বাবা, তবে এই ব্যাপারে তোকে ফাহাদ সাহায্য করবে। আমরা তো ওনার কাছেই যাচ্ছিলাম, মাঝখানে আপনি আসাতেই আর যাওয়া হলো না। বলে অহন তাহমিদা খাতুনের দিকে তাকালো। কারণ সে এখন রুদ্ধের দাদু ভাইয়ের কাছে। রাতের বেলা আমি নিজেই ওরে তোমাদের ঘরে পাঠাবো, তখন সব কিছু জেনে নিও। তবে সাবধান, তোর দাদুই যেন ঘুণাক্ষরেও টের না পাই। তুমি চিন্তা করো না দিদুন, তোমার দোয়াই দেখবে সবকিছু আগের মতোই হয়ে যাবে। আই প্রমিস উইথ ইউ দিদুন। কিন্তু লোকটা কে? সে এখন থাকে কোথায়? আমি জানি দাদু ভাই, তুই পারবি সব ঠিক করতে। আর সে লোকটা হলো আলী মির্জার ছেলে। এই এলাকারই একজন বর্ণাঢ্য ব্যক্তি সে। কি নাম আলী মির্জা সেই ছেলের? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অহন, সাথে রুদ্ধ। কিন্তু তাহমিদা খাতুন যার নাম বলল তা শোনার সাথে সাথে দুজনের অধরের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল। আমার সাথে আপনার ভাই বোনের সম্পর্ক, তাই না মিস্টার রুদ্র শাহরিয়ার? তা আমি আপনার কোন মায়ের পেটের আপন বোন বলুন তো ভাইয়া? রুদ্ধের দিকে তাকিয়ে রাগে মুড নিয়ে প্রশ্ন করলো অনিমা। বারান্দায় দাঁড়িয়ে কুয়াশাচ্ছন্ন রাত্রে দেখছিল রুদ্ধ। ঠিক তখনই রুদ্ধের রুমে এলো অনিমা। তাকে কোথাও খুঁজে বারান্দায় গিয়ে দেখলো রুদ্ধ এক নজরে আকাশপানে তাকিয়ে আছে। অনিমা মনে মনে বলে উঠল, মহাশয় তাহলে এখানে কুয়াশা বিলাস করছেন, আর আমি তাকে সারা রুম খুঁজেও পেলাম না। আমার বোন ডাকার ফল বুঝবেন এবার মিস্টার অসভ্য।
বলে শয়তানি হাসি দিয়ে বারান্দার দিকে এগিয়ে গিয়ে রুদ্ধের উদ্দেশ্যে রাগী মুড নিয়ে প্রশ্নটি করল অনিমা। অনিমার ডাকে ধ্যানোচ্যুত হলো রুদ্ধ। ঘুরে তাকালো অনিমার দিকে। অনিমার দিকে ফিরে তার এমন রাগী ভাব দেখে মনে মনে হাসলো রুদ্ধ। মনে মনে বিড়বিড়িয়ে উঠল, মহাশয় তো হেভি রেগে আছেন দেখি। দাদুইকে বোন বলে পরিচয় দেওয়াতে এতটা রেগে গেছেন তিনি? মাই গড, আই এম শিওর শি ফিল লাভ উইথ মি। বলে মুচকি হাসি দিল। অনিমা চোখ জোড়া ছোট ছোট করে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। তাকে মুচকি হাসি দিতে দেখে বলে উঠল, তা ভাইয়া, আপনি কি শোকে পাগল হয়ে গেছেন নাকি? ভাইয়া ডাকটা শুনে শিহরিত হয়েছেন কোনটা? রুদ্ধ দু কদম এগিয়ে এলো অনিমার দিকে। অনিমাও পিছিয়ে গেল সেই হিসেব করে। রুদ্ধ ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি ফুলপরি? রুদ্ধের মুখে ফুলপরি শুনে রাগ হলো অনিমার। সে অন্যদিকে মুখ ঘুরে অভিমানী সুরে বলে উঠল, আমি কোনো ফুলপরি নই। যদি ফুলপরি হয়েই থাকি তাহলে আপনার দাদুয়ের কাছে আমার বোন বলে পরিচয় করে দিলেন কেন? তন্নিকে তো ঠিকই ভাইয়ের হবো বউ বলে সম্বোধন করলেন, আমাকেও করলে কি হতো? অভিমান জন্মেছে অনিমার মনে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। রুদ্ধ আলতো হেসে তার ফুলপরিকে নিজের দিকে ফেরালো। অনিমার চোখে চোখ রেখে বলল, ভালোবাসো আমায়? নিজেকে সামলালো অনিমা। সে তার এই অনুভূতিটিকে কোনো কিছুর মাঝে প্রতিফলন ঘটাতে চায় না। কেননা একবার ঠকেছে এই সুপ্ত অনুভূতিকে ভালোবাসায় রূপ দিয়ে, আবারও সে ঠকতে চায় না। কিন্তু এবারে তার এই সুপ্ত অনুভূতিটার মানে সে বুঝতে পারছে না। চোখ জোড়া বন্ধ করে নিল সে। মনে আবারও দুষ্টুমির উদয় হলো অনিমার। সে মুচকি হাসি দিয়ে বলে উঠল, বাসি তো ভালো। আপনি তো আমার ভাই, অহন ভাইয়ের মতোই ভাই, তাই না? আপনাকে তো ভাইয়ের মতোই ভালোবাসবো ভাইয়া। অনিমার মুখ থেকে এমন কথা সে আশাই করেনি। সিরিয়াস মুডে এসে সে এমন মজা করবে ভাবতেই পারেনি। তার সব আশায় জল ঢেলে দিল সে। তার ভাবনার মাঝে অনিমা আবারও বলে উঠল, ভাইকে ভালোবাসা আমার একান্ত করণীয়, তাই আজ থেকে আপনাকেও ভালোবাসবো আমার ভাইয়ার মতন। ঠিক আছে রুদ্র ভাইয়া? বলে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। রুমের বাইরে এসে হয়তো হাসতে লাগলো মনে মনে। দেখলেন মিস্টার, এই অনিমা সিরিয়াস মুডে এসে আপনাকে নাকানি চোবানি দেবে। সাবাস অনিমা, সাবাস। বলে নাচতে নাচতে তাদের রুমে চলে গেল। এদিকে রুদ্ধ মাথায় হাত দিয়ে বসে রইল। তাকে অনিমা এমনভাবে সিরিয়াসলি নাকানি চুবানি দেবে সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। মনে মনে বের বেরিয়ে বলে উঠল, এই প্রথম তুমি আমায় এমন করলা মিস ফুলপরি। তোমায়ও আমি দেখে নিচ্ছি মিস। হঠাৎ তার ভাবনার মাঝেই ফোন আসলো। সাথে রিসিভ করলো সেই কলটা। হ্যাঁ আপুই বল। ফোনের ওপাশের মানুষটি বলে উঠল, সব কিছু ঠিক আছে তো? দাদুই কি তোকে চিনতে পারছে? না, তবে দিদুন আর চাচু চিনতে পেরেছে। তবে দিদুনই সবার আগে আমায় চিনতে পেরেছে। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আর সব কিছুকে তাহলে গুছিয়ে নেব। আমার না এত নাটক আর করতে ইচ্ছে করছে না। কি যা তা বলছিস বলতো আপুই? তুই এখন তরুণের স্ত্রী। তাছাড়া তুই এও বলছিলি যে তুই সবটা সামলাতে পারবি। আগে সবকিছু ভুলে নতুন করে শুরু করবি তাহলে? হ্যাঁ বলেছি, কিন্তু সে তো আমায় সময়ই দিচ্ছে না। তাছাড়া সে নাকি অন্য কারোতে আসক্ত। সেদিন আমায় গায়ে হাত পর্যন্ত তুলে দিয়েছিল, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম বলে ডুকরে কেঁদে উঠল ফারিহা। রুদ্ধের বোনই হলো ফারিহা। ফারিহা মুনা। আর বিয়ের দিন নাটকীয়তার মাধ্যমে তুরন ফারিহার বিয়ে হয়েছিল। হোয়াট? তরুণ তোর গায়ে হাত তুলেছে? জাস্ট আমার আসা পর্যন্ত ওয়েট কর। এর একটা না একটা ব্যবস্থা আমি করবই। রাখি এখন। বলে ফোন কেটে দিল রুদ্ধ। রাগে কাঁপছে তার শরীর। তার বোনের গায়ে হাত দেওয়ার ফল তরুণকে হাড়ে হাড়ে টের পেতে হবে। সেটার প্রস্তুতি নেবে তখনই যখন এই দিকের একটা ব্যবস্থা সে করতে পারছে। নিস্তব্ধ রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা। রাত মানে মনের গহীনে লুকিয়ে রাখা উষ্ণ ভালোবাসা। রাত মানে চোখটি বুঝে স্মৃতির মোড়ক খোলা। গভীর রাত জানে সময় থেমে থাকার যন্ত্রণা। একটি নির্ঘুম রাত জানে খেয়েই হারা শত ভাবনা। রাতের গভীরতা যখন ক্রমশ বেড়ে যায়, চারিদিকে নিস্তব্ধতা, আকাশের তারা ছাড়া বাকি সবার ছুটি, ঠিক তখনই সকল স্মৃতির অঙ্কুর ডালাপালা মেলে।
অন্ধকার রাত জাগা যেন রুদ্ধের একটা বহুদিনের পুরনো অভ্যাস, যেন ঘুম ভাঙা পাখি সে। অন্ধকার রাতটাকে সে খুব গভীরভাবে উপভোগ করে। দিনের কর্মব্যস্ততা শেষে যখন রাত নামে, মানুষ তখন বুক ভরা আশা নিয়ে ঘুমিয়ে পড়ে। রুদ্ধ একলা জেগে থাকে। ঘুম ভাঙানো পাখি এসে তার ঘুম বানিয়ে দিয়ে যায়। চারিদিক নিশ্চুপ অন্ধকার জগৎ থাকে, প্রাণ ভরে দেখে সে। আর জীবনের প্রতিটি অন্ধকার রাত অপেক্ষা করে ধ্রুবতারার জন্য। যখন থেমে যায় জীবনের সমস্ত কোলাহল, রুদ্ধ তার আপুর বলা সমস্ত কথা অহনকে জানিয়ে দিল। এও বলল, তরুণ তার আপুর গায়ে হাত পর্যন্ত তুলেছিল। অহন শুধু চুপ করে শুনে গেল, আর পরবর্তীতে রুদ্ধের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দিল, যার অর্থ রুদ্ধও বুঝে গেল। রুদ্ধ আর অহন অপেক্ষা করছে ফাহাদ শাহরিয়ারের জন্য। তিনি আসবেন কিছুক্ষণ পর। হঠাৎ কড়া নেড়ে উঠল দরজার। রুদ্ধ একবার অহনের দিকে তাকালো। অহন তাকে ইশারায় বুঝালো যে তার চাচু আসছে হয়তো। অতঃপর অহন নিজেই দরজা খুলে দিল। ফাহাদ শাহরিয়ার ঢুকতে ঢুকতে বললেন, আসলে সকালে ঘুমিয়ে পড়ার অপেক্ষায় ছিলাম, তাই আসতে লেট হয়ে গেল। আর রুগ্ধ বড়মা আমায় বলতেছেন তুমিই আমাদের বংশের প্রথম পুত্র, আমার একমাত্র ভাইপো, ফারদিনের ছেলে। কতদিন আস্তারে দেখি না। বলেই চোখের জল মুছলেন ফাহাদ শাহরিয়ার। চাচ্চু, আমি সব ঠিক করে দেব। তার আগেই তোমায় বলতে হবে কে এইসবের মূল মাস্টার মাইন্ড, কে করেছে এসব। না বাবা, কেউ এসবের মাস্টার মাইন্ড নয়। এখানে প্রতিশোধের খেলা চলছিল সেদিন, ঘোর প্রতিশোধের খেলা, যেখানে তোমার বাবা নির্দোষ হয়েও আমার দিকে চেয়ে শূন্য মাঠে গোল খেয়েছিল, শুধু আমার জন্যই। ফাহাদ শাহরিয়ারের কথায় বেশ অবাক হলো অহন আর রুদ্ধ। তবে সেই প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ করলো তার চাচার ওপর। তিনি সেটা বুঝতে পেরে বললেন, আমি জানি তুমি কিছুই বুঝোনি, তবে একটা কথা শুনে রাখো, তোমার বাবার বন্ধু জাহিদ আলী আর তার বোন জাফরিন আলী কনকই এসব করেছিল। তারাই প্রতিশোধ নিতে চেয়েছিল তোমার বাবার কাছ থেকে। তবে জাফরিনের এ শাহরিয়ার প্যালেসের সম্পত্তির লোভ বেশি ছিল। সে তার ভাইয়ের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার জন্য সেদিন বলেছিল। এর চেয়ে বেশি কিছু আমি জানি না, তবে জাফরিন কিংবা তার ভাই জাহিদ আলীকে ধরলেই সব কিছু ফাঁস হবে। ওকে চাচ্ছু, তোমায় অসংখ্য ধন্যবাদ। এবার দেখবে আসল চালটা রুদ্ধ চালবে কি করে। তুমি এবার যেতে পারো, না হয় চাচিমা আবার সন্দেহ করতে পারে। আচ্ছা, তাহলে সাবধানে করবে সব কিছু। আমি কিন্তু খুব শীঘ্রই আমার ভাইকে দেখতে চাই। যাই তাহলে। সব তো শুনাইলো। জাহিদ আলীও এখন আমাদেরই কাছে বন্দি, কিন্তু এই তার বোন কি যেন নাম, তারে পাবো কোথায়? সবুর কর ভাই, কারো সবুরে মেয়া ফলে। বলে অধরের কোণে হাসিটা ফুটিয়ে তুলল রুদ্ধ। শীতের শেষ হতে না হতে এসে গেছে রূপে গুণে অতুলনীয় বসন্তের আগমনী বার্তা। সমাজস্রোতে ভেসে ভেসে এভাবেই পালা বদল হয় প্রতিটি ঋতুর। শীতের সৌন্দর্য সব বেগলিত হয়ে ঝরে পড়েছে বিষণ্ণ বিদায়ের কোলে। অবিশ্রান্ত সময়ের দৌড়াদৌড়িতে সবুজাভ প্রকৃতিতে এসেছিল কুয়াশাবৃত শীত। সাথে নিয়ে এসেছিল ঠান্ডা শীতল বায়ু ও সাদা ধবধবে কুয়াশা। ছড়িয়ে ছিটিয়েছিল প্রকৃতির প্রত্যন্তরে। এক পা দুপা করে শীত ঋতু প্রায় শেষের বেলায় উপনীত। তবু সবুজাভ বাংলার উচ্ছল প্রকৃতির বুকে এখনও লেগে আছে দুর্মর হিমহিম শীতের প্রতিচ্ছবি। শীতের শীতল আছড়ে শীতের বিদায়ী প্রহরের নিস্তব্ধ সময় প্রতিটি গাছের পাতায় পাতায় মিষ্টি রঙের মেলা জমে গেছে। শীতের বিদায় প্রকৃতি যেন মাতোয়ারা নববধূর সাজে। অতিথি পাখিরা বাঁক বেঁধে ছুটে চলেছে দিগন্ত ছুঁয়ে। একে একে গাছগাছালির ডালে ডালে ঝুলন্ত পাতাগুলো বয়সের ভারে নুজ হয়ে হেলে দুলে ঝরে পড়েছে শিশির সিক্ত উর্বর মৃত্তিকার গর্ভে। দুপুরের এলোমেলো উত্তরা বাতাসে উড়ে উড়ে খেলা করতে আরম্ভ করেছে পাতাঝরা গাছগাছালিও। বন বনানীর গা ঘেঁষে খুবই দৃষ্টিনন্দন ও নয়নাভিরাম তার চাহনি। ছিন্নমূল পাতাগুলো ঝরে ঝরে সবুজের পৃথিবীটা ধীরে ধীরে পাতা শূন্য হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শীত ঋতু বিষণ্ণ বিদায়ের কোলে ঢলে পড়েছে। প্রকৃতিতে বসন্ত ঋতুর বাতাস এসে গেছে। উত্তরের হাওয়া শীতের বিদায়ের বাঁশি বাজাচ্ছে। শুকনো ঝরা পাতার কর্মর শব্দে ফাগুনের ছোঁয়ায় প্রতিটা উদ্যানে শোনা যাচ্ছে উঁচু বৃক্ষের মগ ডালে পত্র পল্লবের আড়ালে আপডালে বসে থাকা বসন্তের বাঁশরি কোকিলের মিষ্টি মধুর কুহুতান। প্রকৃতির গায়ে ফুটে উঠেছে বিদায় শীতের অপরূপ দৃশ্য।
বিচিত্রপুরের শীতের ক্রান্তিকাল এসেছে। এসেছে রুদ্ধদের বিদায়ী বার্তা। তার আগে সে তার বাবাকে বিচিত্রপুরে নিয়ে এসেছে। ফারদিন শাহরিয়ার আসতে চায়নি, কিন্তু রুদ্ধ নিজের কথায় অনড় থাকায় তিনি বাধ্যগত চলে এসেছেন তার চিরচেনা সেই গ্রামে, যেখানে কেটেছিল তার শৈশব আর তিক্তময় তরুণ সময়, যেখানে মিশে আছে তার হাজারো স্মৃতি। গ্রামের আঁকাবাঁকা পথ যেন আজ তার বড্ড অচেনা লাগছে। যে পথে একসময় ঘুরে বেড়াতো, আজ সেটার এত পরিবর্তন। রাতের অন্ধকারে সে তার সবচেয়ে কাছের বন্ধু সাইফের বাসায় অবস্থান নিয়েছে, যেটা সবচেয়ে সুরক্ষিত স্থান। এসেছেন বেশ খানিকটা আগেই। তাকে বেশ সাদরে গ্রহণ করেছে সাইফের পরিবারের মানুষেরা। বড্ড বেশি ভালো মানুষ তারা, যেটা বেশ দূরেও নয় শাহরিয়ার প্যালেস থেকে। অতঃপর রাতের খাবার শেষে এসে রুদ্ধকে ফোন দিলেন। প্রথম রিং হতে রিসিভ করলো সে, সাথে এক ঝাঁক প্রশ্নের সম্মিলন। বাবাই, কেমন আছো? ঠিকমতো এসেছো? আসলে এদিকটাই সামলিয়ে উঠতে পারিনি, সরি বাবাই। কুল রুদ্র, এত প্রশ্নের ফুলঝুরি কেন? তোমার মেয়েদের মতন। আর আমি ঠিক মতোই এসেছি। এখন তোমার সাইফ আঙ্কেলের বাসায় আছে। সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড। এখন আপাতত রেস্ট নেব। ওকে, তাহলে তুমি রেস্ট নাও, আমি এদিকটাই সামলাই। এখনো কিছু কাজ বাকি, সেগুলো শেষ করে নেই। আচ্ছা বেশ। তা তোমার কাজ কত দূর? তোমাদের দাদুর কি সবটা মেনে নিয়েছেন? না, এখনো দাদুইকে বলা হয়নি, তবে কালকের মাঝেই সবকিছু পরিষ্কার হবে, তুমি টেনশন নিও না। তাহলে ভালোই হলো। তোমার উপর পূর্ণ বিশ্বাস আমার আছে। সো টেনশন নেওয়ার প্রশ্ন আসে না। থ্যাঙ্কস বাবাই। আর মাত্র 2 দিন, তারপরেই আসল অপরাধী ধরা পড়বে। সে কে তা শুনলেও তোমার অবাক লাগবে। জাস্ট ওয়েট এ ফিউ ডেজ। অবাক জীবনে অনেকবার হারিয়েছি, তবে দেখা যাক সে কে। যে আমায় ফাঁসিয়ে নিজের চরম দশায় শিকার হতে চলেছে, তাকে আমি কিছুতেই ছাড়ব না। তা তো অবশ্যই। আচ্ছা বেশ, অনেক কথা হলো, তুমি এবার রেস্ট নাও। লং জার্নি করে এসেছো, সো ইউ নিড রেস্ট। আচ্ছা তাহলে রাখছি। আর যা করবে একদম সাবধানে, ওকে? হুম। রেখেছিলেন ফোন রুদ্ধ। ফারদিন শাহরিয়ার এবার শুয়ে পড়লেন। বেশ জার্নি হয়েছে তার, তাই তিনি সব চিন্তা থেকে মুক্তির উদ্দেশ্যে ঘুমের দেশে পাড়ি জমালেন। খাবার টেবিলে আজ রুদ্ধরা সহ শাহরিয়ার প্যালেসের সকল সদস্যই খেতে বসেছে, একেবারে রাজকীয় ধাঁচে। সকলের খাবার মাঝে রুদ্ধদের উদ্দেশ্যে আফাজ শাহরিয়ার বলে উঠলেন, সময় তো বেশ ফুরিয়ে এসেছে, তোমরা না হয় আরও কয়েকটা দিন এক্সট্রা থেকে যেও। সকলের দৃষ্টি এখন রুদ্ধ আহনের উপর। রুদ্ধ বলে উঠল, না দাদু, আসলে মেডিকেলে যেতে হবে, আর্জেন্ট কয়েকটা মিটিং আছে 4 দিন পর, তাই। তুমি ডাক্তার? কই বললে না তো আমায়। আসলে দাদু সময় হয়নি। আর শুধু আমি নয়, অহনও ডাক্তার। অবাক চোখে রুদ্ধের দিকে তাকিয়ে রইল অনিমা আর অহনের দিকে তুন্নি। তারা জানতোই না যে রুদ্ধ আর অহন দুজনেই ডাক্তার। আচ্ছা, সমস্যা নেই। তা কখন যাবে বলে ঠিক করেছো? খেতে খেতে প্রশ্নটি করলেন রুদ্ধের দাদুই। এই তো কালই যাব। না, কাল নয়, বরং 2 দিন পর যেও। কারণ কাল আমার বন্ধু আলী মির্জার মেয়ে কনক আসবে, তাদের সাথে পরিচিত হয়ে যেও। রুদ্ধ আর অহন তাহমিদা খাতুন আর ফাহাদ শাহরিয়ারের দিকে এক পলক তাকালো। তারাও সম্মতিসূচক মাথা নাড়ালেন। তাই অহন বলে উঠল, ওকে দাদু, আমরা তাহলে 2 দিন পরেই যাচ্ছি। আর রুদ্রের কোনো সমস্যা নেই, মিটিংটাতেও অ্যাটেন্ড হওয়া যাবে। বেশ, তাহলে তাই হোক। বলি খাবার শেষ করে উঠে পড়লেন তিনি। সকলেও খাওয়া শেষ। রুদ্ধ মনে মনে বিড়বিড় করছে, অবশেষে আসছে শাহরিয়ার পরিবারের সবচেয়ে মহাশত্রু, শাহরিয়ার পরিবারের ভাঙার একমাত্র মূল চক্র। আসুন আসুন মিস মির্জা, তবে আসল কাজ হবে কালকেই। এক ঢিলে 2 পাখি তুমিই মেরেছ। আমি সেই কাজ করব যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। আর সেটা না হয় কাল দেখবে দাদুই তুমি, যে তারা তোমার বন্ধু ছিল না, তারা জাত শত্রু ছিল এই শাহরিয়ার পরিবারের। রুদ্ধকে বসে থাকতে দেখে অহন এগিয়ে গেল তার কাছে। কি ভাবছিস? কাল কি হবে সেটাই। প্যানিক নিচ্ছিস কেন? কাল দেখবি সব গোছালোভাবেই হবে, যেমনটা করে আমরা প্ল্যানগুলো করছিলাম। সেটা তো বুঝতে পারছি, কিন্তু সবটাই শোনার পর দাদুয়ের অবস্থা কেমন হবে সেটার টেনশন বেশি হচ্ছে। আঙ্কেল থাকবে সেখানে, সো টেনশন করার কোনো কারণ নেই। আর চল, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। চল, রুমে কথা আছে।
বলে দুজনেই অহনের রুমের উদ্দেশ্যে চলে গেল। অহন খাটের ওপর বসে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় এলো রুদ্ধের ফোন। তার আপুই কল করেছে। রিসিভ করে কানের কাছে নিতেই হ্যাঁ আপুই বল। ওপাশ থেকে কিছু একটা বলে। ওকে, তুই শিওর? 100% শিওর, তবে খুব নিখুঁতভাবে কাজটা করতে হবে। আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি, সে তোর কাছে দিয়ে দিলাম, দেখ। কে কে ছিল? তুই দেখে নে। বেশ, তাহলে ঠিক আছে, তুই কাল এখানে চলে আসবি সবাইকে নিয়ে। ওকে, ঠিকানাটা মেসেজ করে দিস। হুম। রেখে দিল ফোন রুদ্ধ। তার মাথা এখন পুরোই চিন্তামুক্ত। যেটার ভয় সে এতক্ষণ করছিল সেটা তার আপু অনায়াসে করে দিল। সে ডাটা অন করে ক্লিপটা চালু করলো। অহনও দেখলো সবটাই। তাহলে গুটি এখন সঠিকভাবে চাল দিলেই ছক্কা উঠবে। কিছু দরকার নেই, বিকজ জাহিদ আলী এখন বিচিত্রপুরের মধ্যেই আছে, আর তাকে আমিই আনিয়েছি। কখন করলে এসব? করলাম এক সময়। বলেই রহস্যময় হাসি দিল অহনের উদ্দেশ্যে। বোকারামের মতন রুদ্ধের দিকে তাকিয়ে রইল সে। সব কিছুই তার মাথার উপর দিয়েই যাচ্ছে। নিস্তব্ধতায় ঘেরা রাত্রের চন্দ্রবিলাস করছে অনিমা, আর ভাবছে এই রুদ্ধের কথা। তুরন্ত তার জীবন থেকে চলে যাওয়াতে কয়েকটা দিন খারাপ লাগলেও কখনো তার ভেতরটা নাড়া দেয়নি। কিন্তু এই কয়েকদিনেই তার মনের ভেতর বেশ সুপ্ত অনুভূতির জন্ম নিয়েছে। তো সবটাই রুদ্ধময়। সব সময় তার এখন রুদ্ধকে নিয়ে ভাবতে বেশ ভালোই লাগে। আজও তার ব্যতিক্রম নয়। এক মনে আকাশ পানে তাকিয়ে নিজের মনকুঠিরে রুদ্ধের ছবি আঁকছে সে। সে জানে না এই অনুভূতিটার নাম সে কী দিবে। ভালোবাসা? তাই হবে। সে হয়তো ভালোবেসে ফেলেছে তার অসভ্যকে, তার অনিরুদ্ধকে। তারই মাঝে এসে উপস্থিত হলো তার কাঙ্ক্ষিত সেই মানুষটি, যাকে নিয়ে সে তার রঙিন ভুবন সাজাতে ব্যস্ত, আর মানুষটি তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। রুদ্ধ এক মনে ঘোর লাগা দৃষ্টিতে অনিমার দিকেই তাকিয়ে আছে। অনিমা মুচকি হেসে সেদিকে ফিরতে রুদ্ধকে দেখতে পেল। এই যেন এক অন্য রুদ্ধ। সে হালকা কেশে ধ্যানোচ্যুত করলো রুদ্ধকে। কি ব্যাপার, এই অসময়ে আমার রুমে কি? অনিমার প্রশ্নে হালকা হাসল রুদ্ধ, যেই হাসিটা অনিমার কাছে বেশ প্রিয়। তোমায় দেখতে এলাম ফুলপরি। এই চন্দ্রের আলোয় আমার প্রিয়সীকে ঠিক কেমন লাগে তা উপভোগ করতে এসেছি। অসভ্য? তাই এই কারণেই তো আপনাকে অসভ্য বলি। তোমার কাছে আমি 1000 বার অসভ্য হতে রাজি, যদি তার পারমিশন তুমি দাও। ধ্যাত, আপনার মুখে কিছু আটকে না একদম। আপনাকে যে বিয়ে করবে সে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। তাই? হুম। তা আমায় কে বিয়ে করবে জানো? কে? হালকা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো অনিমা। তুমি, মিস অনিমা মেহরুবা। সরি, মিসেস অনিমা রুদ্ধ শাহরিয়ার। রুদ্ধের এমন কথায় বেশ লজ্জা পেয়ে অপর দিকে তাকিয়ে রইল সে। অনুভব করছে রুদ্ধকে হঠাৎ অনিমার গা ঘেঁষে দাঁড়ালো রুদ্ধ। হালকা কেঁপে উঠল সে। তারপরে অনিমার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি কি জানো, প্রত্যেক দিনের শুরুতে তোমায় মনে মনে ভেবে দিনটাকে আলোকিত করি। প্রত্যেক বিকেলে তোমাকে গোধূলির আকাশে মনের মতন করে সাজাই। প্রত্যেক সন্ধ্যায় শুকতারার মতো করে তোমার পাশে তোমাকে সাথে করে রাখি। প্রত্যেক রাতে তোমায় ভেবে আমার পাশে স্বপ্ন রঙিন বানাই। এভাবে আমার এক একটা দিন সম্পূর্ণ হয়, যা শুরুতে থাকো তুমি আর শেষেও থাকো শুধুই তুমিটা। তাই সবটা সময় তোমায় ভেবে আমি ভালো থাকি। বুঝলে মিস অনিমা মেহরুবা? উহু, মাই সুইট ফুলপরি। রুদ্ধের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমা। প্রতিদিনই এমন করে, তবে আজ যেন সে অন্য রুদ্ধকে দেখছে। কেমন যেন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হঠাৎ এমন রোমান্টিক মোডে মিস্টার রুদ্র শাহরিয়া ওরফে মিস্টার অসভ্য? তোমায় দেখলে প্রতিটা মুহূর্তই রোমান্টিকতা ছেয়ে ধরে আমায়। তাই তো নিত্য নতুন আকার মতোই আবারও ফিরে এলাম সেই অ্যাক্টিভ মুডে। বলেই চোখ টিপ মারল রুদ্ধ। একদমই না। বলেই দৌড়ে পালালো অনিমা। অনিমার এমন বাচ্চামো দেখে হেসে ফেলল রুদ্ধ। নিস্তব্ধ রাত্রি পেরিয়ে দেখা দিল ভোরের শুভ্র কিরণের। ভোরের শুভ্র প্রহরে দেখা দিল উত্তাপ রৌদ্রময়ী। পূর্বাকাশে জলজল করছে গোলাকার ঢাকনার মতো সকালের সূর্যিমামা। চারিদিকে শত শত পাখির আনাগোনার সাথে মন মাতানো কিচিরমিচির শব্দ। বেশ মনোমুগ্ধকর গ্রামাঞ্চলের এমন দৃশ্যপট, যেগুলো ইট প্রাচীরের শহরে দেখা প্রচুর কষ্টসাধ্য ব্যাপার। তাই তো মানুষ এই মনোরম দৃশ্যপট অনুভব করার জন্যই তো নারীর টানে নিজ নিজ জন্মভূমিতে ফিরে আসে।
পাখির গানে নিদ্রাভঙ্গ হলো রুদ্ধের। গতরাতে বেশ গভীরে ঘুমালেও বেশ ভোরেই উঠে গেল আছে। শীতের রেশ এখনও রয়ে গেছে গ্রামাঞ্চলগুলোতে। আগের ন্যায় কুয়াশাচ্ছন্ন না হলেও খানিকটা কুয়াশায় ছেয়ে আছে চারিপাশটা। গায়ে একটা চাদর জড়িয়ে বাইরে বেরিয়ে এলো রুদ্ধ। হাঁটছে বাড়ির সামনের বাগানটাতে। বেশ লাগছে শীতের এই সকালটা তার। খুব সুন্দর লাগছে শিশির জলের মাতোয়ারা এই সবুজাব ঘাসগুলো দেখতে। তবে এসব ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী রইল না রুদ্ধের মনে। হাজারো চিন্তা ভাবনা মস্তিষ্কে ডালাপালা মেলে দিয়েছে তার। আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন, যেখানে সবচেয়ে বড় পরীক্ষা হলো তার বাবার স্বপ্ন পূরণ। তার বাবার কাছে আবারও তার পরিবারকে ফিরিয়ে দেওয়া। সেটা করতে পারলে তার মন সান্ত্বনা পাবে আজ। এসব ভাবতে ভাবতে সামনের দিকে তাকাতেই আপনা আপনি মুখে মুচকি হাসি ফুটে উঠল তার। মনে মনে ভাবতে লাগলো, এত সকালে তোমার উপস্থিতি আমার মেঘাচ্ছন্ন মনটাকে আলোকিত করে দিল। সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমায় আমার মনটাকে ভালো করে দেওয়ার উদ্দেশ্যেই এখানে পাঠিয়েছে। তোমায় দেখলে আমার মনে জমা হওয়া সব ভয় যেন নিমিষেই ধূলিসাৎ হয়ে নিজেকে নতুন করে শক্ত করার অনুপ্রেরণা জন্ম দেয়। তোমায় দেখলে আমার মনের সমস্ত ভয়, খারাপ লাগা দূর হয়ে যায় ফুলপরি। আমার মনের একমাত্র ঔষধ তুমি ফুলপরি। রুদ্রের অনি তুমি, অনিরুদ্ধ। মুচকি হাসি দিয়ে এগিয়ে গেল অনিমার দিকে। ঠিক অনিমার পেছনেই অবস্থান নিল সে, যেখানে থেকে সে তার প্রেয়সীকে মন প্রাণ দিয়ে অনুভব করতে পারবে সে। বুকে দু হাত গুছে দিয়ে এক ধ্যানে তাকিয়ে রইল তার দিকেই। সকাল সকাল পরিচিত মানুষের গায়ের ঘ্রাণ অনুভব করতে পারল অনিমা। প্রতিদিনের ন্যায় আজও সকাল সকাল প্রকৃতি বিলাস করতে উঠেছে সে। গতকালের পর থেকেই সে রুদ্ধের থেকে লুকিয়ে বেড়াচ্ছে। আজও সকালের শুরুতেই সেই মানুষটির উপস্থিতি তার মনে এক আলাদা শিহরণ বয়ে দিচ্ছে। কেন সেটা সে জানে না, কিন্তু হঠাৎ আজ রুদ্ধের উপস্থিতিতে তার মনের মাঝে যেন এক ঝাঁক লজ্জা পাখি ভিড় করলো। গাঢ় হালকা কাত করে আর চোখে সেদিকে তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল সে। অধরের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার, আর সেটা বুঝতে পেরে রুদ্ধ হালকা হাসল। সে সামান্য এগিয়ে গিয়ে অনিমাকে তার দিকে ঘোরালো। অনিমা এখনও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুদ্র তার প্রেয়সীর থুতনি ধরে অনিমার চোখের দিকে তাকালো। এত সকালে ঘুম থেকে উঠলে যে? জানো, তোমায় দেখে মনটা আমার বেশ ভালো হয়ে গেল। অনিমা মাথা নিচু করে জবাব দিল, প্রতিদিনই তো সকাল সকাল উঠি, আপনি তো দেরি করে ওঠেন, তাই তো দেখতে পান না। তা ভালোই, তবে খুব ভোরে উঠো কেন? চারিদিকে তো এখনো শীতের রেশটা থেকে গেছে। অনিমা এবার রুদ্ধের দিকে তাকিয়ে হালকা হাসলে মুচকি হাসি ঠোঁটে বজায় রেখে বলে উঠল, সকালটা উপভোগ করতেই তো উঠি মিস্টার অসভ্য, কারণ এই কুয়াশাচ্ছন্ন সকালটা আমার বেশ প্রিয়। ও আই লাইক ইউ। ডিউ নো, যার এই কুয়াশাচ্ছন্ন সকালটা প্রিয় আর সেই মানুষটি যে আমারই প্রিয়। রুদ্ধের কথার অর্থ বুঝতে পেরে অনিমার মুখে লজ্জা ভাব ফুটে উঠল। এই মানুষের আর কোনো কাজ নেই, শুধুই তাকে লজ্জা দেয়া ছাড়া। রুদ্ধ তার প্রেয়সীর লজ্জা মিশ্রিত মুখশ্রীর পানে এক নজরে তাকিয়ে রইল। আনমনে বলে উঠল, বসন্তের মনোহর গধূলি বেলাতে প্রতিটা গাছ শোভায় ভরপুর শত শত ফুলের মেলাতে বয়ে যায় লগ্ন এসো কাছে প্রিয়। তোমায় কাছে পেয়ে জোড়াক আমার এই হিয়া, কণ্ঠে পরে ফুলের মালা, অভিসারে এসো প্রিয়, বসে আছি দুয়ার খুলে। আমি তোমার পথ চেয়ে, তোমার নুপুরের ধ্বনি আমি যখনই শুনতে পাই, প্রেমের আবেগে আমি তখনই ডুবে যাই। হে প্রেয়সী, এই অধরের কোন ঘেঁষা মিষ্টি হাসি, লজ্জায় মিশ্রিত লাবণ্যহীন মুখশ্রী, জাগিয়ে দেয়া প্রাণে সারা আমায়। আবার কবে দেখব তোমায়, তাইতে এত তারা সারাটি বেলার। রুদ্ধের এমন প্রেমময় ভালোবাসায় ডুবে গেল অনিমা। আবিষে নিজ থেকে জড়িয়ে ধরল রুদ্ধকে। রুদ্ধ প্রথমে অবাক হলেও নিজ থেকে জড়িয়ে নিল তার প্রিয়তমাকে। কানে ফিসফিস করে বলে উঠল, আর সূর্য কোন দিকে উঠল গো ফুলপরি? কেন? চোখ বন্ধ করে জবাব দিল অনি। এই যে নিচ থেকে আমায় জড়িয়ে ধরলে, তাই বললাম আর কি। হুঁশ ফিরল অনিমার। সে যে কি করে রুদ্ধকে জড়িয়ে ধরল সেটাই বুঝতে পারছে না, কিন্তু যখনই ছাড়তে উদ্যত হলো আর ঠিক তখনই রুদ্ধ শক্ত করেই জড়িয়ে নিল তাকে। কি করছেন কি? ছাড়ুন। ধরেছ কি ছেড়ে দিতে? সকাল সকাল কেউ এখানে চলে আসবে আর আমাদেরই খারাপ ভাববে। ভাবলে ভাবুক, এতে আই ডোন্ট কেয়ার। মানে কি এসবের? আপনাকে কি আর এমনিতে অসভ্য ডাকি? তো
তোমার জন্য আমি আজীবনই অসভ্য হয়ে থাকতে চাই। ছাড়ুন না প্লিজ। হুশ। চুপ করিয়ে দিল অনিমাকে। তারপরে অনিমাকে অবাক করে দিয়ে তার উষ্ণ উষ্ঠতায় নিজেই আবদ্ধ করে নিল রুদ্ধ। রুদ্ধের এহেন কাজে বেশ অবাকই হলো অনিমা। চোখ জোড়া গোলাকৃতির মতন হয়ে গেল। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে সে কি আদৌ কোনো স্বপ্ন দেখছে নাকি। অবশেষে সেও তার প্রিয়তমের কাছে নিজেকে সঁপে দিল। খানিক পরে ছাড়া পেতে নিজেকে গুটিয়ে নিল সে। এবার আর থাকতে পারল না অনিমা। দ্রুত সেখান থেকে পালিয়ে চলে গেল সে। তার যাওয়ার দিকে তাকিয়ে হাসি দিল রুদ্ধ। এভাবে তার পালিয়ে যাওয়া দেখে বিড়বিড় করে বলে উঠল, পালিয়ে বেড়াবে কোথায় অনুপাখি? ঠিকই তোমায় খুঁজে নেব আমি। সবশেষে এদিককার পরিস্থিতি সামলাতে পারলেই বই কি, অতঃপর আপন করে নেব তোমায়। বলে নিজের গন্তব্যে চলে গেল সে। সময় চলছে তার আপন গতিতে। দেখতে দেখতে ভোর কাটিয়ে রৌদ্রোত্তাপ সকলের সময়টা অনেকটা এগিয়ে গেল। চৌধুরী পরিবারের সকলে বিচিত্রাপুরে এলেও তুরনের মা কলি বেগম আসবে না বলে জানিয়েছে। তার নাকি শরীর খারাপ লাগছে, তাই সে এ বাড়িতে একাই থাকবে। অবশ্য তুরনের বাবা থাকতে চাইলেও সে তাকে পাঠিয়ে দেয় তুরনদের সাথে। বাড়িতে শুধু সে একাই রয়েছে। এদিকে তুরন বারবার ফারিহার কাছ থেকে তারা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও সে অন্য কিছু বুঝিয়ে দিয়েছে, তাকে যেতে সবটাই গোপন থাকে। চৌধুরী বাড়ির সকলে বিচিত্রপুরে এসে পৌঁছালো খানিক আগেই। শাহরিয়ার প্যালেসে আসতেই রুদ্ধ আর অহন তাদের বাড়ির ভেতর নিয়ে গেল। সকলে নিচে এলো মেহমানদের আপ্যায়ন করতে। অনিমা আর তন্নি বেশ খুশি হলো তারা আসাতে। তারা যে আসবে সেটা অবশ্য রুদ্ধের দাদুই জানতেন, তাই তিনি তাদের অতিথিদের আসতে দিয়েছেন। তবে তারা বাড়ির ভেতরে যাওয়ার আগেই তার দিদুনকে ইশারায় কিছু একটা বোঝালো। রুদ্ধ এসে সকলের সামনেই ফারিহাকে জড়িয়ে ধরল। তুরন বেশ রেগে যায় রুদ্ধের কাণ্ডে। এগিয়ে গিয়ে রুদ্ধের কলার চেপে ধরল। ফারিহা তাদের থামিয়ে বলে উঠল, কি করছো তুমি? ওর কলটা ছাড়ো। এটা নতুন বাড়ি, সো এখানে সিন ক্রিয়েট করবে না প্লিজ। তাহলে ও তোমায় জড়িয়ে ধরলো কেন? কে হয় সে তোমার? ভাই হয়, আপন রক্তের ভাই সে আমার। একই মায়ের পেটের সন্তান আমরা, বুঝেছো এবার? ফারিহার কথায় সকলে যেন অবাকের শেষ পর্যায়ে। তুরনের বাবা ফারিহার কাছে গিয়ে জিজ্ঞেস করতে শুরু করলেন, তাহলে তোমার বাবা বলেছিল তোমার কোনো ভাই নেই? সে আমার বাবা নয়, আমার মামা আরমান খান। সেখানে অবশ্য কিছু রহস্য আছে, যেটা আজই আপনাদের সামনে খোলাসা হবে। রুদ্ধের দাদুই আরমান খানের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন। চিৎকার করে বলে উঠলেন, তুমি আরমান খানের ভাগ্নি মানে ফারদিনের মেয়ে তুমি? আর রুদ্ধ, তুমি ফারদিনের ছেলে? আসলে দাদুই। কি আসলে? হ্যাঁ, তোমাদের স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। এতদিন তাহলে তোমরা পরিকল্পনা করেই এখানে রয়েছো? নিশ্চয় তোমাদের ফারদিন পাঠিয়েছে, তাই না? পাঠাতেও পারে, কারণ বেহার ছেলে তো বেহাই হয়। দাদুই, অনেক বলে বলছো। বাবার নামে আর একটাও কথা নয়। যেটা জানো না সেটা নিয়ে বলার অধিকার তোমার নেই। কি বলতে চাচ্ছ রুদ্ধ তুমি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই রুদ্ধ ইশারা করলো তার গাছদের। রুদ্ধের গাছরা জাফরিন আলী, কনক ওরফে কলি বেগম আর তার ভাই জহিদ আলীকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তাদের পেছনে রুদ্ধের বাবা ফারদিন শাহরিয়ার, জাহিদ আলীর মেয়ে লিজা আর বিচিত্রপুরের গণমান্য সকল ব্যক্তি এলেন বাড়ির ভেতর, সাথে মিডিয়ার লোকেরাও। কারণ একজন মন্ত্রী এলেন, সেখানে মিডিয়া থাকবে না সে কি মানায়? তাই তারাও এলো। ঢাকা শহরের সবচেয়ে নাম ডাকওয়ালা ব্যক্তির এমন অবস্থা দেখে অবাক হলো মিডিয়ার লোকসহ চৌধুরী ও শাহরিয়ার বাড়ির সকলে। শাহিদ আলীর মতন বিশিষ্টজনকে রুদ্ধের গাছ এমন নাজেহাল করে ধরে রেখেছে সেটা যেন কেউই বিশ্বাস করতে পারছে না। সকলের ভাবনার মাঝে অহন গর্জে বলে উঠল, দাদুই, রুদ্ধ কোনো কাঁচা কাজ করে না। আমার বন্ধুকে আমি চিনি। আর কি বললেন? ফারদিন আঙ্কেল বেহায়া? ওকে, তাহলে এখন এমন কিছুর উপস্থিত হবে সেটার জন্য প্রস্তুত হন। মানে অহন কি বলছিস এসব? আর তোর বড় মামির তো অসুখ, তাহলে সে এখানে কেমনে এলো? সবটা আমায় কি বুঝিয়ে বলবি? আই নিড রিয়েলাইজড এভরিথিং। সব কিছু ক্লিয়ার হবে মামা। আর হাফসা আন্টি, আপনিও আসুন ভিতরে। বলার সাথে সাথেই রুদ্ধের মা আর খান পরিবারের সকলে উপস্থিত হলো শাহরিয়ার প্যালেসে। অহন আবারও বলে উঠল, শুধু এই ক্লিপটা অন করা হোক, আর বড় মামি আসলে কে সেটা না হয় জানতে পারবেন। আর এই জাহেদ আলীর সাথে মামির কিসের সম্পর্ক সেটাই জানুন, তারপরেই না হয় সবটা শেষ হবে।
বলে রুদ্ধের গাছদের আনা প্রজেক্টরে ভিডিও ক্লিপটি অন করা হলো। সাথে সাথে লিজার করা ভিডিওগ্রাফটা অন হলো। ভিডিওটা সম্পূর্ণ দেখে সকলে বেশ অবাকই হলো, কারণ সব কিছুর পেছনে জাহিদ আলী আর তার বোন জাফরিন আলী কনক ওরফে কলি বেগম দায়ী। হ্যাঁ, কলি বেগম যে অনিমার বড় মামি আর চৌধুরী বাড়ির বড় বউ বলে পরিচিত, সেই রুদ্ধের বাবাকে ধর্ষক হিসেবে প্রমাণিত করতে তার ভাই জহিদ আলীকে সাহায্য করেছিল। আর তারপরে রুদ্ধের বাবার সাথে রুদ্ধের মা হাফসা খানের সম্পর্ক নষ্ট করে নিজের প্রতিশোধ হাসিল করেছে রুদ্ধের বাবার বেস্ট ফ্রেন্ড জাহিদ আলী, যাকে নিজের চেয়েও বিশ্বাস করতো ফারদিন শাহরিয়ার, কারণ সে হাফসা খানকে কলেজে থাকাকালীন সময় থেকে পছন্দ করত। আর সেটা রুদ্ধের মা হাফসা খানকে বললে রুদ্ধের মা সেটা নাকচ করে দেয়। সেটা প্রতিশোধে পরিণত করেছে জাহিদ আলী। আর অহনের বাবা আর রুদ্ধের বাবাও বেশ ভালো বন্ধু ছিল। তারা জাহিদ আলীর এসব কথা জেনে যাওয়ায় তাদের, অর্থাৎ অহন অনিমার মা বাবাকে হত্যা করতে হাত কাঁপেনি জাফরিন আলী কনক ওরফে কলি বেগমের। আর সেই অনিমার বাবা মাকে হত্যা করতেই তো ইনকিয়াত আনাস চৌধুরীকে বিয়ে করেছিল। অবশেষে অনিমার মনে একরাশ ঘৃণার জন্ম নিল কলি বেগমের উপর। সে কখনো কলি বেগমকে ক্ষমা করবে না। হাফসা খানও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজ কিছু মানুষের মিথ্যা কথা শুনে সে তার স্বামী সন্তানদের ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছিল। ফারদিন শাহরিয়ার বারবার বলার পরেও সে শত অপমান করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ফারিহাকে নিয়ে অনিমা রুদ্ধের মার কাছে এলো, সাথে রুদ্ধও এগিয়ে গেল তাদের দিকে। অনিমা রুদ্ধের মায়ের কাছে গিয়ে বলল, আন্টি, এবার সকলকে আপন করে নিন। সবই তো শুনলেন, তাহলে নিব মা, সবাইকে এখন যেহেতু ফিরে পেয়েছি, তাহলে আর আপন না করে কি থাকা যায়? রুদ্ধ আর ফারিহাকে জড়িয়ে ধরে ফারদিন শাহরিয়ারের দিকে এক পলক তাকালো। কত বছর পর মানুষটির মুখে হাসি দেখতে পেল সে। অবশেষে সকলে এক হলো শাহরিয়ার পরিবারের। রুদ্ধের দাদুইও তার ভুল বুঝতে পেরে নিজের ছেলে বৌমাদের কাছে মাফ চেয়ে নিল। তারাও সবাই মেনে নিল সব কিছু, কিন্তু নিজের স্ত্রীর এমন বিকৃত রূপ দেখে ইনকিয়াত আনাস চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়ল। দুর্জন তার বাবাকে এমন অবস্থায় দেখে চিৎকার করে উঠল, বাবা কি হয়েছে তোমার? ও বাবা, বলো না। দুর্জনের চিৎকারে রুদ্ধ তাদের দিকে এগিয়ে গেল। সে যদিও ডক্টর, তাই কোনো প্রবলেম হলো না। রুদ্ধ তুরনের বাবাকে কোলে নিয়ে সোফাতে বসিয়ে দিয়ে বলল, আঙ্কেল, পাপীদের জন্য নিজেকে কষ্ট পেতে নেই, বরং পাপীরা তাদের পাপের শাস্তি পাবে এটাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি পুলিশকে ফোন করে ওদের অ্যারেস্ট করতে বলো। হ্যাঁ আঙ্কেল, ওদের ফাঁসি হবে নির্বিচারে অহনের বাবা আমাকে খুন করার অপরাধে। তবে তাই হোক। অতঃপর পুলিশ এসে তাদের নিয়ে চলে গেল। আর শহরিয়ার প্যালেসে আগের ন্যায় শান্তি ফিরে এলো। কেটে গেল কয়েকদিন। এখন চৌধুরী পরিবার, খান পরিবার বিচিত্রাপুরেই রয়েছে, থাকবেও বেশ কয়েকটা দিন, কারণ আগামী সপ্তাহেই রুদ্ধ, অনিমা আর অহন তন্নির বিয়ে একসাথেই। রুদ্ধের বাবা এও ঘোষণা দিয়েছে অহনারা তাদের পরিবারের সাথেই থাকবে। রাতের আকাশটা আজ বেশ উজ্জ্বল আর সাক্ষী হিসেবে রয়েছে। বড় ঢাকনার মতন গোলাকার চন্দ্রটা এই মেঘবিহীন আকাশটাকে বেশ লাগছে, সাথে শত শত তারার মেলা যেন পুরো আকাশটাকে পরিপূর্ণ করেছে। বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশটা উপভোগ করছে রুদ্ধ, সাথে লিজা দাঁড়িয়ে রয়েছে পাশেই। নীরবতা কাটিয়ে রুদ্ধ বলে উঠল, খারাপ লাগছে ওদের জন্য? রুদ্ধের কথায় স্মিত হাসল লিজা। আজ বড্ড মায়াবী লাগছে তাকে, চোখের কোণেও জল চিকচিক করছে। হ্যাঁ, তবে তাদের শাস্তি হওয়ারই প্রয়োজন। যেমন কর্ম করে সে ঠিক তেমন ফলই পায়। এখন কষ্ট তো হবেই, কাল পরশু ঠিক হয়ে যাবেই সব। আজ তোর কারণেই সবটা সম্ভব হয়েছে, না হলে। রুদ্ধ প্লিজ এসব বলিস না, প্লিজ এখন অনেক দিকে মন দে। তা কি আর বলতে। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি। লিজা রুদ্ধের দিকে ঘুরে তাকিয়ে ভ্রুযুগল কিঞ্চিত শুরু করে জিজ্ঞেস করল, কি? তুর্জনকে তুই পছন্দ করিস, তাই না? এতক্ষণ মন খারাপ থাকলেও নিমিষেই লজ্জাভাব ভর করল লিজার মুখে। শত হলেও ভালোবাসার মানুষ তার। রুদ্ধের কথায় হালকা হেসে জবাব দিল সে, ওকে, তুর্জন এদিকে আয় আর নিজের বউকে নিয়ে যা। বলে দরজার পাশ থেকে তুর্জনকে এনে লিজার সামনে দাঁড় করিয়ে দিয়ে ছুটে চলে গেল। লিজা অবাক হয়ে গেল রুদ্ধের কাণ্ডে। এসব সে তাহলে প্ল্যানিং করেই করেছে? তাকিয়ে রইল রুদ্ধের যাওয়ার দিকে। এবার চোখ ছোট ছোট করে তুর্জনের দিকে তাকিয়ে দেখল সে তুর্জন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। কি দেখছো এমন করে? সম্বিত ফিরে এলো তুর্জনের। সেও মুচকি হাসি দিয়ে বলল,
তোমাকে তোমাকে দেখলে শতবার হাজারবার দেখতে ইচ্ছা করে, যে 1000 বছর ধরে দেখলেও সেই দেখার তৃষ্ণা কখনোই ফুরাবে না। তাই অনেক বেশি। কখনো কষ্ট দিবে না তো? ছেড়ে যাবে না তো? হাতটা যখন ধরেছি আর তো ছাড়ছি না। আর কষ্ট সে তো কখন তোমায় ছুতেও পারবে না। তোমায় পেয়েছি সেটাই অনেক। আমার আর কিছু চাওয়ার নেই। সারা জীবন হাতটা আঁকড়ে ধরে পাশে থেকো, তাহলেই হবে। কখনো কষ্ট নামক অনুভূতিকে তোমার কিনারায় আসতে দেব না। এই যে প্রমিস করলাম। হাসি পেল লিজার তুর্জনের কথায়। সে মাথা নিচু করে বলে উঠল, আমারও আর কিছু চাই না, শুধু তোমায় চাই। তোমার ভালোবাসি ভরিয়ে দিলেই হবে, আর কিছু না। খুব ভালোবাসি তোমায়। আমিও। অবশেষে তুমি আমার হলে। লিজা দৌড়ে গিয়ে সে শক্ত করে জড়িয়ে ধরল তুর্জনকে। তুর্জনও তার বাহু ধরে তার প্রিয়তমাকে আগলে নিল। শুরু হলো নতুন এক প্রেম। জন্ম নিল এক গুচ্ছ অনুভূতি আর ভালোবাসা। শীতের শ্রীরমান প্রকৃতির বসন্তের জাদুময়ী স্পর্শে হয়ে উঠেছে প্রাণবন্ত। দক্ষিণা ঝেড়ে ঝেড়ে বাতাস, নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে এসেছে বসন্ত। শীতের নির্জীব প্রকৃতি যেন সহসা জেগে ওঠে। শীতের পরে রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ আর সৌন্দর্যের ডালি নিয়ে আসে এই ঋতুরাজ বসন্ত। দক্ষিণামলয় বসন্ত ঋতুর আগমনী বার্তা শোনা যায়। বসন্তের আগমনে প্রকৃতি যেন তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতাঝরা বৃক্ষগুলো এতদিনে যেন বিগত যৌবনা বৃদ্ধির মতো দাঁড়িয়েছিল রিক্ত পেশে। বসন্ত এসে যেন তাকে দান করেছে যৌবনের উন্মাদনা। মৃত্যুপ্রায় নগ্ন ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ। শুকনো মাটির বুক ফেটে গজে ওঠে মসৃণ সুন্দর ঘাসের দল। বসন্ত আসে পাখির কলকলালি আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রাম বাংলার প্রকৃতি এ সময় নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্পমঞ্জরির সমারোহ। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে ওঠে এক অনুপম সৌন্দর্যে। রং বেরঙের ফুলে ফলে ভরে যায় গাছগাছালি। বিচিত্রাপুরের বসন্ত যেন নতুন রূপে হাজির হয়েছে গ্রামবাসীর মাঝে। সাথে শাহরিয়ার পরিবারের বিয়ের আমেজ এসেছে নতুন করে। গ্রাম্য জমিদার আফাজ শাহরিয়ারের প্রথম নাতের বিয়ে বলে কথা। কিন্তু এরই মাঝে শাহরিয়ার প্যালেসে খবর এলো জাহিদ আলী ও জাফরিন আলী কনক ওরফে কলি বেগমের ফাঁসির রায় হয়েছে। সকাল সকাল খবরটা শোনায় কান্নায় ভেঙে পড়ল লিজা। সে কখনো ভাবেনি তার বাবা আর ফুপির এমন দশা তাকে দেখতে হবে। কিন্তু এটা যে ভাগ্যের নির্মম পরিহাস। তাই মনকে শক্ত করে গুটিয়ে নিল নিজেকে। তাকে যে শক্ত হতে হবে, আর অপরাধীরা শাস্তি না পেলে আগের চেয়ে ভয়ানক হতে সময় নেবে না। তার ভাবনার মাঝে ছেদ পড়ল তুরুণ আর ফারিহার আগমনে। তুরুণের চোখেও পানি, কারণ তার মাও যে আজ ফাঁসির আসামি। কান্না করছিস লিশু? তুরুণের প্রশ্নোত্তরে অন্যদিকে মুখ ঘোরালো সে। নিজের চোখের জল মুছতে ব্যস্ত হলো। চোখ মুছে আবারও তাদের দিকে ফিরে উত্তরটা দিল, না ভাইয়া, নিজেকে শক্ত করছি। অপরাধীদের শাস্তি পেতে হবে না, তাতে কি আর কান্না করলে চলে তুই বল? ফারিহা এগিয়ে গিয়ে লিজার থুতনি ধরে বলল, সেটা না বুঝলাম, কিন্তু তোমার চোখ যে অন্য কথা বলছে। হ্যাঁ, সেটাও স্বাভাবিক। হালকা কাঁদছিলাম তাদের জন্য, কিন্তু আর কাঁদবো না, কখনো না। আচ্ছা বেশ, চলো নাস্তা করতে হবে। নিচে সকলে তোর জন্য অপেক্ষা করছে। কি রুদ্রের বিয়ের পরেই তো তোর আর তুর্জনের বিয়ে। তো বিয়ের জন্য নিজেকে রেডি করে নে। বিয়ের কথা শোনা মাত্রই লজ্জায় ঘিরে ধরল লিজাকে। হাজার হলো বিয়ের কথা, যে কোনো নিয়ে অনেক স্বপ্ন থাকে। লিজাও তার ব্যতিক্রম নয়। লজ্জায় নিজেকে রাঙিয়ে দেখ তোরাও না ভাইয়া বলেই দৌড়ে নিচে চলে গেল সে। নিচে সকলে খাবার টেবিলে অপেক্ষা করছিল লিজার জন্য। ও আসা মাত্রই রুদ্ধের মা বলে উঠল, লিসা মা, তোমার আসতে লেট হলো কেন? আসলে আন্টি। লিজাকে বলতে না দিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে তুরন বলে উঠল, আসলে আন্টি, লিসা রঙিন স্বপ্নে বিভোর, তাই সেই রঙিন স্বপ্ন থেকে বের হতে একটু লেট হলো। সকলে সশব্দে হেসে উঠল বেচারি লিজাকে লজ্জা দিয়ে। লিজা আর না পেরে লজ্জায় তুর্জনের পাশে যে খালি টেবিল ছিল তাতেই বসে পড়ল। তা দেখে সকলে এবার খাবারে মন দিল। শাহরিয়ার প্যালেস আজ ভিন্ন রঙে সেজেছে।
আফাজ শাহরিয়ারের বড় নাতি রুদ্ধ শাহরিয়ারের বিয়ে আজ। প্রকৃতিও যেন তাল মিলিয়ে ভিন্ন রূপে ধরা দিয়েছে ধরনীর বুকে। সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করেছে। অনিমাকেও আজ বেশ খুশি খুশি লাগছে। অবশেষে তার বহু প্রতীক্ষার ফল সে পাচ্ছে। বেলা গড়াতেই তার ছোট মামি এসে হাজির তার রুমে, বিয়ের শাড়ি আর প্রসাধনী নিয়ে, সাথে পার্লার থেকে অবগত কয়েকজন স্পেশালিস্ট। তাদের নিয়ে রুমে প্রবেশ করলেন আসমা বেগম। অনিমা তখন বারান্দায় দাঁড়িয়ে বাহিরের পরিবেশ দেখতে ব্যস্ত। আসমা বেগম অনিমাকে রুমে না পেয়ে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে দেখতে পেলেন সে বারান্দার রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। আজ তাদের ছোট্ট অনুর বিয়ের দিন। আঁচলে চোখের জল মুছলেন তিনি। অবশেষে তাদের ছোট অনু সুখের দেখা পাচ্ছে। কি রে, বারান্দায় দাঁড়িয়ে থাকবি নাকি? ধ্যান ভাঙল অনিমার। পাশ ফিরে তাকিয়ে দেখল তার ছোট মামি মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, আজ খুব দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে ছোটো মা। আজ মা থাকলে খুব খুশি হতো, তাই না? মন খারাপ করতে নেই যে, আমাকে কি তুই মা বলে মনে করিস না? মন খারাপ করে বলে উঠল আসমা বেগম। অনিমা এক কদম এগিয়ে এলো আসমা বেগমের দিকে, আলতো করে জড়িয়ে ধরে বলে উঠল, কেন মনে করব না? আমার দ্বিতীয় মা তো তুমি। তাহলে মন খারাপ না করে ঝটপট রেডি হয়ে নে, কিছুক্ষণ পরেই তো বিয়ের কার্যক্রম সব শুরু হয়ে যাবে। বিয়ের কথায় লজ্জায় মুখ লাল হয়ে গেল অনিমার। সে মুচকি হেসে জবাব দিল, বলেই এক প্রকার লজ্জায় রুমে চলে এলো। পার্লার স্পেশালিস্টরা ইতিমধ্যে অনিমাকে সাজাতে শুরু করে দিয়েছে। বেশ সুন্দর লাগছে অনিমাকে, সবুজের ওপর সাদা পাতের লেহেঙ্গায়। এক অভিন্নতায় সাজিয়ে তোলা হয়েছে তার সাজগুলো। বেশ খানিক পরই সাজানো পর্ব শেষ হলো। এক কথায় অসাধারণ লাগছে অনিকে। আসমা বেগম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে তাকে। শেষে অস্ফুট স্বরে বলে উঠল, মাশাআল্লাহ, বেশ লাগছে আমার মেয়েটাকে। বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। রুদ্ধ বেশ অবলীলায় স্টেজে বসে আছে কাজী সাহেবের সাথে, অপেক্ষা করছে তার প্রিয়সী আসার। কিন্তু কোণে এখনও নামছে না দেখে অনির বড় মামা ইনকিয়া তানাস ফারিহাকে অনির রুমে পাঠাতে বলবেন এমন সময় কানে এলো কোণে আসছে এমন কয়েকটা আওয়াজ। সাথে সাথে সকলে সেদিকে তাকালো। সিঁড়ি বেয়ে নামছে অনিমা, সাথে তন্নি আর আসমা বেগম। স্টেজে আসার আগেই হাফসা খান এসে অনিমার ঘাড়ের দিকে হালকা কাজল লাগিয়ে বলে উঠলেন, মার্শাল্লাহ, বেশ লাগছে আমার বৌমাকে, নজর যেন না লাগে। সাথে সাথে সকলে হেসে উঠল। অনিমাও একবার রুদ্ধের দিকে তাকালো। সবুজ শেরওয়ানি আর সাদা কুটিতে বেশ দেখতে লাগছে তাকে। এক ধ্যানে রুদ্ধের দিকে তাকিয়ে রইল সে, কিন্তু রুদ্ধের চোখে চোখে হতেই নামিয়ে নিল চোখজোড়া। রুদ্ধ অনিমার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়িয়ে উঠল, তোমার প্রতিটা রূপই আমার মনে আগুন ধরে দিতে যথেষ্ট। কখন যে তোমার এমন রূপে দগ্ধ হয়ে নিজেও জানি না। কথাগুলো বিড়বিড় করে বললেও অনিমা ঠিকই কথাগুলো শুনতে পেল। আর সেগুলো শোনা মাত্রই একরাশ লজ্জা ঘিরে ধরল তাকে। খানিক পরে কাজী বিয়ে পড়ানো শুরু করলো। রুদ্ধকে কবুল বলতে বলায় সে কোনো জড়তা ছাড়াই 3 বার কবুল বলে দিল। তার এমন কাণ্ডে সকলে বেশ অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো তার দাদুই। তিনি মনে মনে বলতে লাগলেন, দাদু, আমার বউয়ের জন্যই দেখি তর সইছে না। তাই তো বলি প্রথম দিন থেকে কেন আমার নাতনিটা নাত বউয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরে। এখন বুঝতে পারলাম আসল কাহিনী। সাব্বাস বেটা, দাদুর মতন হলি তুই। বিয়ে শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। নিয়মরীতি অনুসারে অনিমাকে কোলে করে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল সে। অবশেষে তাকে রুমে পৌঁছে দিয়ে সকলে বেরিয়ে এলো। এদিকে বেচারা রুদ্ধ রুমে ঢুকতে পারছে না কাজিনদের জন্য, সাথে ওয়ালেট না থাকায় টাকাও দিতে পারছে না। শেষমেশ অহনের কাছে থেকে ধার নিয়ে তাদের দেয়। অহন রুদ্ধের কানে কানে ফিসফিসিয়ে করে বলে, শালা, বিয়ে করতে এসেছিস, টাকা রাখবি না সাথে? আমি কি জানতাম? এর আগে 2-1টা বিয়ে করলে হয়তো জানতাম। হয়েছে, এবার যা। ওইদিকে আমার বোনটা একা একা বসে আছে। ও, সেটাই তো শালাবাবু। যাই হে, দোয়া করিস যেন বছর ঘুরতে না ঘুরতে খুশির খবরটা দিতে পারি। বলে অহনকে চোখ টিপ দিয়ে চলে গেল রুদ্ধ। অহন বোকার মতন রুদ্ধের যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাটের উপর একটা বড় ঘোমটা দিয়ে বসে আছে অনিমা। খুশি আর ভয় দুটোই কাজ করছে আজ তার। একদিকে নিজেকে মানিয়ে নেওয়ার ভয়, আর নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেতে বেশ খুশি লাগছে তার। দরজা খেলার শব্দে নড়ে চড়ে বসলো সে। রুদ্ধের উপস্থিতি টের পেল। রুদ্ধ একদম এগিয়ে এসে খাটের উপর বসলো। অনির দেয়া ঘোমটাটা তুলে তার দিকে তাকালো। আবেশে অনিমা চোখ জোড়া বন্ধ করে নিল।
তা দেখে রুদ্ধ বলে উঠল, এভাবে আমায় আর কত রাঙাবে ফুলপরি? তোমার রঙে নিজেকে হাজার বারই তো রাঙিয়েছে, আর কতবার রাঙাবো বলো? অনিমাও চোখ বন্ধ করে জবাব দিল, আপনি যতবার চান ঠিক ততবারই রাঙাবেন নিজেকে ডাক্তার সাহেব। বেশ, জানো, আজ আমি খুব খুশি। আমার ফুলপরিকে আমি আপন করে পেয়েছি, একদম নিজের করে। আমিও খুশি ডাক্তার সাহেব আপনাকে পেয়ে। ভয় হয় যদি আপনি কখনো আমায় ভুল বুঝে। বিশ্বাস রাখতে পারো তোমার ডাক্তার সাহেবের প্রতি। তোমার এই হাত জোড়া ধরছে ছাড়তে নয়, সারা জীবন এক হয়ে চলার অনুযোগে। কারণ কি জানো? অনিমা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো রুদ্ধের দিকে। কারণ তুমিই তো রুদ্ধের অনিরুদ্ধ। সারাটা জীবন যেন তোমায় সাথে নিয়ে চলতে পারি, তার জন্যই তোমায় একেবারে আপন করলাম। এই দুহাত আমার কাছে বিশ্বস্ততার প্রতিরূপ। আমার কাছেও আপনি বিশ্বস্ততার এক অনন্য প্রতিচ্ছবি। तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम। তুমি কি জানো ফুলপরি, তুমি আমার নেশা, আমার নেশাটাই তুমি ময়। রুদ্ধের কথায় মুচকি হাসি দিল অনিমা। সে জানে রুদ্ধ তাকে ঠিক কতটা ভালোবাসে। সে দু হাতে জড়িয়ে ধরল রুদ্ধকে। রুদ্ধ তার প্রেয়সীকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তারপরে কপালে আলতো করে নিজের উষ্ণ আদরের ছোঁয়া দিল, যেটাতে মিশে আছে পবিত্রতা। শুরু হোক এভাবে কিছু ভালোবাসা তৃপ্তি তার সাথে।